কৃষি ডিপ্লোমার চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সরকার শফিউদ্দিন আহমদ, মুখ্য প্রশিক্ষক, এটা ঈশ্বরদী, পাবনা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আল্লাহ পাকের রহমতে সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের উদ্ভিদ পুষ্টি সার ব্যবস্থাপনা বিষয়ে ইউনিট 11 নিয়ে আলোচনা করা হবে। এই ইউনিটে সার সম্পর্কে প্রাথমিক ধারণা, সারের শ্রেণীবিভাগ, সারের পুষ্টি উপাদান, বিভিন্ন সারের পুষ্টি উপাদান, সার প্রয়োগের বিবেচ্য বিষয়, ভেজাল সার শনাক্তকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা শুরু করি একে একে আলোচনার। প্রথমে আমরা দেখি সার কাকে বলে বা সার কি। উদ্ভিদ বা ফসলের সুষ্ঠু বৃদ্ধি, পরিপুষ্টি ও অধিক ফলনের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পুষ্টি উপাদান সরবরাহের উদ্দেশ্যে মাটিতে প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত অথবা কৃত্রিম উপায়ে তৈরি যেসব জৈব অজৈব দ্রব্য প্রয়োগ করা হয় তাকে সার বলা হয়। সার সাধারণত মাটিতে প্রয়োগ করা হয়, সেখানে গিয়ে সার বিয়োজিত হয়ে আয়ন হিসাবে মৃত্তিকা দ্রবণে অবস্থান করে, যা উদ্ভিদ শিকড়ের মাধ্যমে গ্রহণ করে পুষ্টি লাভ করে। সার সাধারণত জৈব এবং অজৈব দুই রকম হয়ে থাকে। সার আমরা সাধারণত যেগুলো ব্যবহার করে থাকি, যেমন রাসায়নিক সার ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি, জৈব সার গোবর, কম্পোস্ট, সবুজ সার ইত্যাদি। এছাড়া জীবাণু সার আছে, রাইজোবিয়াম জীবাণু সার, নীলাভ সবুজ শ্যাওলা ইত্যাদি। সারের শ্রেণীবিন্যাস। সারকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, জৈব সার এবং অজৈব সার। জৈব সার হচ্ছে প্রাণী বা উদ্ভিদ উৎস হতে প্রাপ্ত বিভিন্ন বস্তু ভালোভাবে পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে। জৈব সারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সাধারণ জৈব সার। সাধারণ জৈব সারের মধ্যে আছে খামারজাত সার, কম্পোস্ট সার এবং সবুজ সার। খামারজাত সার হচ্ছে খামারের বিভিন্ন আবর্জনা, পশু পাখির খাবারের উচ্ছিষ্ট পচিয়ে তৈরিকৃত সার। কম্পোস্ট হচ্ছে বিশেষ পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীজাত বিভিন্ন আবর্জনা পচিয়ে যে সার উৎপাদন করা হয়। অনেক সময় গৃহস্থলীর আবর্জনা, কচুরিপানা, এমনকি আগাছা পচিয়েও কম্পোস্ট সার তৈরি করা যায়। সবুজ সার ধনচা, সম্পাদ, এই ধরনের আরো কিছু উদ্ভিদ যেগুলো কচি এবং সবুজ অবস্থায় মাটিতে মিশিয়ে সবুজ সার তৈরি করা হয়। ঘনীভূত জৈব সার এগুলো তিন রকমের হতে পারে, যেমন নাইট্রোজেন সমৃদ্ধ, ফসফরাস সমৃদ্ধ, পটাশ সমৃদ্ধ। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সারের উদাহরণ হচ্ছে খোল, শুকনো রক্ত, ফিসমিল ইত্যাদি। ফসফরাস সমৃদ্ধ জৈব সারের উদাহরণ হচ্ছে হাড়ের গুঁড়া, এবং পটাশ সমৃদ্ধ জৈব সারের উদাহরণ হচ্ছে ছাই। জীবাণু সার এটা এক ধরনের জৈব সার। রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এই ধরনের আরো কিছু জীবাণু এবং বিশেষ ধরনের কিছু শ্যাওলা থেকে বিশেষ পদ্ধতিতে এই জীবাণু সার তৈরি করা হয়। অজৈব বা রাসায়নিক সার, যে সমস্ত সার অজৈব উৎস থেকে কৃত্রিম উপায়ে শিল্প কারখানায় প্রস্তুত করা হয় তাকে অজৈব বা রাসায়নিক সার বলে। রাসায়নিক সারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা পুষ্টি উপাদানের ভিত্তি করে। পুষ্টি উপাদানের ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাথমিক পুষ্টি উপাদান সার, মাধ্যমিক পুষ্টি উপাদান সার এবং গৌণ পুষ্টি উপাদান সার। প্রাথমিক পুষ্টি উপাদান সার হচ্ছে সেগুলো যেগুলো থেকে আমরা প্রাথমিক উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান গুলো পেয়ে থাকি, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। নাইট্রোজেন পাই ইউরিয়া থেকে, ফসফরাস পাই টিএসপি থেকে এবং পটাশিয়াম পাই এমওপি থেকে। মাধ্যমিক পুষ্টি উপাদান সার, যে সমস্ত সার থেকে আমরা মাধ্যমিক পুষ্টি উপাদান অর্থাৎ সালফার, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেয়ে থাকি।
সালফার সমৃদ্ধ সার হচ্ছে জিপসাম, ক্যালসিয়াম সমৃদ্ধ সার ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। গৌণ পুষ্টিপ্রদান সার হচ্ছে ওই সমস্ত সার যে সমস্ত সার থেকে আমরা গৌণ উপাদান সমূহ পেয়ে থাকি, যেমন জিঙ্ক সমৃদ্ধ জিঙ্ক সালফেট, বোরন সমৃদ্ধ সার বোরিক অ্যাসিড, কপার সমৃদ্ধ সার কপার সালফেট। পুষ্টিপ্রদানের সংখ্যার উপর ভিত্তি করে সারকে ভাগ করা যায় দুই ভাগে, যথা সরল বা একক সার এবং যৌগিক সার। সরল বা একক সার হচ্ছে ওই সমস্ত সার যেগুলো থেকে একটি মাত্র পুষ্টি উপাদান পাওয়া যায়। উদাহরণস্বরূপ ইউরিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। ইউরিয়া থেকে আমরা শুধু নাইট্রোজেন পেয়ে থাকি। যৌগিক সার যে নির্দিষ্ট অনুপাতে একাধিক পুষ্টি উপাদানের সমন্বয়ে তৈরি হয়। উদাহরণস্বরূপ আমরা ডিএপি নাম উল্লেখ করতে পারি। ডিএপি থেকে আমরা নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটি পুষ্টি উপাদান পেয়ে থাকি। এছাড়া ভৌত প্রকৃতির ভিত্তি করেও রাসায়নিক সারকে তিন ভাগে ভাগ করা যায়, যথা কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন সার সাধারণত আমরা যে সারগুলা ব্যবহার করে থাকি, যেমন দানাদার, ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি। এছাড়া তরল সার আছে, যেমন তরল অ্যামোনিয়া পুষ্টি দ্রবণ সার, এবং বায়বীয় যেমন অ্যামোনিয়া গ্যাস, সাধারণত এটা গ্রিন হাউসে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ব্যবহৃত প্রধান কিছু জৈব সারের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন পশু পাখির মলমূত্র, কম্পোস্ট, খামারজাত সার, উদ্ভিদজাত খোল, সবুজ সার, জীবাণু সার, ছাই ইত্যাদি। এবং আমাদের দেশে ব্যবহৃত প্রধান রাসায়নিক বা অজৈব সারগুলো হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম সালফেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি। জৈব এবং অজৈব সারের পার্থক্য। জৈব এবং অজৈব সারের পার্থক্য মধ্যে আছে, যেমন জৈব সার সাধারণত বিভিন্ন জৈব উৎস থেকে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। অজৈব সার অজৈব উৎস হতে উৎপাদিত হয়। জৈব সারে শতকরা হিসেবে প্রতিটি পুষ্টি উপাদান সাধারণত কম থাকে, অজৈব সারে শতকরা হিসেবে প্রতিটি পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে। অজৈব সারে উদ্ভিদের প্রয়োজনে প্রায় সব উপাদান বর্তমান থাকে, কিন্তু অজৈব সারে উদ্ভিদের প্রয়োজনে একটি বা দুটি পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। জৈব সার জমিতে প্রয়োগের পর দীর্ঘদিন যাবত এর কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ রেসিডুয়াল কার্যকারিতা বেশি। অন্যদিকে অজৈব সার জমিতে প্রয়োগের অল্পদিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে, অর্থাৎ রেসিডুয়াল ক্রিয়া কম। জৈব সারের কোনো রাসায়নিক সংকেত নাই, কিন্তু অজৈব সারের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে। জৈব সারে পানির পরিমাণ বেশি থাকে, অজৈব সারে পানির পরিমাণ খুবই অল্প। জৈব সার মাটিতে প্রয়োগ করলে মাটির গঠন উন্নত হয়, অজৈব সার সাবধানের সাথে প্রয়োগ না করলে মাটির গঠন ক্ষতিগ্রস্ত হয়। জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, অজৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে না। জৈব সার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অজৈব সার মাটির তাপমাত্রার উপর কোনো প্রভাব ফেলে না। জৈব সারে কোনো বিষক্রিয়া নেই, অজৈব সার অতিরিক্ত ব্যবহারে বিষক্রিয়া দেখা দিতে পারে। জৈব সার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়, অজৈব সার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা জৈব পদার্থের পরিমাণ কমিয়ে দিতে পারে। জমিতে প্রয়োগের বেশ কিছুদিন পর গাছ জৈব সার থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, কিন্তু অজৈব সার মাটিতে প্রয়োগের অল্প দিনের মধ্যেই তার থেকে গাছ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। জৈব সার সাধারণত জমি প্রস্তুত করার সময় এবং গাছ লাগানোর পূর্বে ব্যবহার করা হয়। অজৈব সার সাধারণত জমি প্রস্তুত করার সময় এবং গাছ লাগানোর পরে ব্যবহার করা হয়। জৈব সার উৎপাদন ব্যয় কম, দীর্ঘ সময় মজুত রাখা যায়। অজৈব সারের উৎপাদন ব্যয় বেশি, দীর্ঘ সময় মজুত রাখা যায় না। অজৈব সারের ব্যবহার অর্থনৈতিক
দিক থেকে সবসময় লাভজনক নাও হতে পারে, তবে পরিবেশগতভাবে এটা নিরাপদ। অজৈব সারের ব্যবহার অর্থনৈতিক দিক থেকে লাভজনক, তবে পরিবেশগতভাবে এটা ঝুঁকিপূর্ণ। জৈব সার সাধারণত বেশি আয়তন বিশিষ্ট হয়, যেমন গোবর, কম্পোস্ট, সবুজ সার ইত্যাদি। অজৈব সার সাধারণত কম আয়তন বিশিষ্ট হয়। সার ব্যবহারের প্রয়োজনীয়তা। আমরা জানি আমাদের ফসল উৎপাদনের মাধ্যম হচ্ছে মাটি। মাটিতে ফসল বপন বা রোপণের পর থেকেই গাছ সেখান থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং এই প্রক্রিয়া চলতে থাকে ফসল হারভেস্ট করার পুরো পর্যন্ত। এই যে ক্রমাগত মাটি থেকে গাছ পুষ্টি উপাদান গ্রহণ করে, এই ঘাটতি পূরণের জন্যই আমাদের রাসায়নিক সার বা জৈব সার মাটিতে প্রয়োগ করা একান্ত প্রয়োজন। এছাড়া উফশী ফসলের চাষ করার ফলে ক্রমাগতভাবে মাটি থেকে পুষ্টি উপাদান অপসারিত হচ্ছে। কাজেই মৃত্তিকা সম্পদের উর্বরতা ঠিক রেখে এর ভবিষ্যৎ নিশ্চিত করতে ফসল উৎপাদনে প্রয়োজনীয় পরিমাণ সার প্রয়োগ একান্তই আবশ্যক। যেসব কারণে জমিতে সার প্রয়োগ আবশ্যক তা হলো, মাটি উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান সরবরাহ করে, অর্থাৎ 18টি পুষ্টি উপাদানের 15টি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে থাকে। নিবিড় শস্য চাষ এবং মাটি ও শস্যের ব্যবস্থাপনা সঠিক না থাকা, উফশী ফসলের চাষ, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকা, হালকা বা বেলে প্রকৃতির মাটি, নির্দিষ্ট সার উপাদানের ঘাটতিপূর্ণ মাটি এবং শস্যের মান ও ফলন বৃদ্ধি, এসব কারণে আমাদের জমিতে সার প্রয়োগ আবশ্যক। যেসব কারণে আমাদের মাটিতে পুষ্টি উপাদান কমে যায়, প্রথমত কম পুষ্টি উপাদান সম্পন্ন উৎস বা শিলা হতে সৃষ্ট মৃত্তিকা, অর্থাৎ জন্মগতভাবেই কিছু মাটি পুষ্টি উপাদান কম থাকে। নিবিড় শস্য চাষ এবং ফসলের অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে না দেওয়া, বারবার একই ফসলের চাষ করা, ভূমি ক্ষয় ও সার উৎপাদনের অপচয়, মৃত্তিকা ব্যবস্থাপনার ত্রুটি, প্রয়োজন মাফিক সঠিক মাত্রায় সার প্রয়োগ না করা, শুধুমাত্র নির্বাচিত কয়েকটি সার ব্যবহার করা, জৈব সার ব্যবহার না করা, জমি জলাবদ্ধ থাকা, এ সমস্ত কারণে মাটি থেকে আমাদের পুষ্টি উপাদান ক্রমাগত কমে যাচ্ছে। সার প্রয়োগের সফল সার প্রয়োগ পরিকল্পনার মূল বিষয়, অর্থাৎ সার প্রয়োগ থেকে আমরা যাতে যথাযথ ফল পেতে পারি সেজন্য কিছু বিষয় আমাদের বিবেচনা রাখতে হবে বা পরিকল্পনার মধ্যে আনতে হবে। সেগুলো হলো, মাটি পরীক্ষা করে সঠিক মাত্রায় সুষম সার ব্যবহার করা, অপটিমাম বা কাম্য ডোজ নিশ্চিত করা, মাটির বৈশিষ্ট্য ফসলের চাহিদা অনুসারে সঠিক প্রকারের সার প্রয়োগ করা, সার প্রয়োগের সঠিক পদ্ধতি নির্বাচন করা, যথাস্থানে সার দ্রব্য প্রয়োগ করা, সঠিক সময়ে সার প্রয়োগ নিশ্চিত করা, চাষকৃত ফসল বিবেচনায় সার প্রদান এবং পূর্বের ফসল বিবেচনায় আনা। এই সমস্ত বিষয় বিবেচনা করে আমরা সার প্রয়োগ করলে আমরা আমাদের টেকসই কৃষি বজায় রাখতে পারবো। টেকসই কৃষি বলতে পরিবেশসম্মত এবং অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য কৃষিকে বোঝায়, যা দীর্ঘদিন বজায় থাকে। সার প্রয়োগের নিয়ম। রাসায়নিক সার যাতে বীজে, শিকড়ে, ভেজা কচি পাতায়, লতাত্ম গাছে কাণ্ডে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা, জমিতে বেশি দাঁড়ানো অবস্থায় ইউরিয়া সার ব্যবহার না করা, জিঙ্ক ও ফসফেট সার একত্রে মিশিয়ে ব্যবহার না করা, কারণ এতে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না। সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জৈব সার ফসল বপন বা রোপণের 7 থেকে 10 দিন পূর্বে জমিতে দিতে হবে। সবুজ সারের পর ধান চাষ করতে গেলে তাড়াতাড়ি রোপণ করতে হবে। ফুল ফল জাতীয় গাছে সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, মোলিবডেনাম ইত্যাদি সার স্প্রে করে প্রয়োগ করা যায়। পানি কম চুয়ে যায় এমন জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করা উচিত। সাধারণ ইউরিয়ার তুলনায় গুটি ইউরিয়া শতকরা 30 ভাগ কম লাগে। ফসফরাস, সালফার, জিঙ্ক জাতীয় সার প্রথমবার প্রয়োগের পর পরবর্তী 2 মৌসুমের কার্যকারিতা অব্যাহত থাকে।
সার প্রয়োগ পদ্ধতি ও সময়। সেচ ছাড়া গম চাষে জমি তৈরির শেষ পর্যায়ে ইউরিয়া সার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে হবে। সেচ দিয়ে চাষের ক্ষেত্রে মোট ইউরিয়া সারের 1/3 জমি তৈরির শেষ পর্যায়ে, 1 ভাগ গাছ পূর্ণ বৃদ্ধির সময় এবং 1 ভাগ কাষ্ঠল সার 5 থেকে 7 দিন পূর্বে প্রয়োগ করতে হবে। ধান চাষে মোট ইউরিয়া সারের 1/3 শেষ চাষ বা রোপণের পর চারা মাটিতে লেগে গেলে, 1 ভাগ কুশি বের হওয়ার বা দ্বিতীয়বার আগাছা পরিষ্কারের সময় এবং 1 ভাগ কাষ্ঠল সার 5 থেকে 7 দিন পূর্বে মাটিতে সামান্য পানি দাঁড়ানো অবস্থায় প্রয়োগ করতে হবে। গুটি ইউরিয়া সার 2 সারের 4 গোছা ধান গাছের মাঝখানে মাটির 8 থেকে 10 সেন্টিমিটার গভীরে পুঁততে হবে। বোরো ধানে 1 গ্রাম ওজনের 3টি এবং রোপা আমন ধানে 2টি করে গুটি পুঁততে হবে। ভিজা বা রসযুক্ত মাটিতে পরন্ত বিকেল ইউরিয়া সার উপরি প্রয়োগ সবচেয়ে কার্যকরী হয়। শাকসবজি চাষে গাছের বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে 2-3 বার ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। তবে স্বল্প মেয়াদী ফসল হলে প্রথমবারই পুরো মাত্রায় প্রয়োগ করা ভালো। ফসফেট সার জমি তৈরির শেষ হওয়ার 2-1 দিন পূর্বে চাষের সময় প্রয়োগ করা উচিত। পটাশ, সালফার, জিঙ্ক জাতীয় সার শেষ চাষের সময় একবারই পুরোপুরি প্রয়োগ করতে হবে। তবে মোটা বুনটের মাটিতে অর্থাৎ বেলে প্রকৃতির মাটিতে পটাশ সার 2 ভাগে ভাগ করে 1 ভাগ জমি তৈরির সময় এবং দ্বিতীয়বার ইউরিয়া প্রয়োগের সময় ব্যবহার করা উচিত। গন্ধকের ঘাটতি হলে ইউরিয়া সার প্রয়োগ করার পরও গাছের কচি পাতা হলদে থাকে, এ অবস্থায় সুপরিষ্কৃত হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। একইভাবে জিঙ্ক ঘাটতি হলে গাছের পাতার ডগার দিক থেকে সাদা হতে থাকে এবং পাতায় ক্ষুদ্র বাদামি রঙের দাগ পড়ে, এই অবস্থায় সুপরিষ্কৃত জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হবে। শুটি জাতীয় ফসল ইউরিয়া বা নাইট্রোজেন সারের বিকল্প হিসেবে জীবাণু সার প্রয়োগ করা যায়, এতে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। কিছু জৈব সারের পুষ্টি উপাদান এখানে উল্লেখ করা হয়েছে, যেমন গোবর, এতে আর্দ্রতা থাকে 35%, নাইট্রোজেন 1%, ফসফরাস 0.3%, পটাশ 0.46%। খামারজাত সারে আর্দ্রতা 67%, নাইট্রোজেন 1.6%, ফসফরাস 0.83%, পটাশ 1.7%। কচুরিপানা কম্পোস্টে আর্দ্রতা 70%, নাইট্রোজেন 1.5%, ফসফরাস 0.8%, পটাশিয়াম 3%। বায়োস্লারি গোবর, তোমাদের বইতে একটা ভুল আছে, এখানে বইতে লেখা আছে বায়োস্পারি, আসলে এটা হলো বায়োস্লারি, অর্থাৎ বায়োগ্যাস থেকে যে সারটা আমরা পাই সেটা বায়োস্লারি। এটা গোবর থেকে যেটা হয় সেখানে আর্দ্রতা থাকে 20%, নাইট্রোজেন থাকে 1.1%, ফসফরাস থাকে 0.59%, পটাশ থাকে 0.28%। মুরগির বৃষ্ঠের বায়োস্লারি যেটা, সেখানে আর্দ্রতা 20%, নাইট্রোজেন থাকে 1.48%, ফসফরাস থাকে 0.69% এবং পটাশিয়াম থাকে 0.36%। ফ্রেশ মাঠ অর্থাৎ সুগার মিলের যে গাছ, সেখানে সেই জৈব সারের আর্দ্রতা 55%, নাইট্রোজেন 1.85%, ফসফরাস 0.13 এবং পটাশ 0.54। সরিষার খোলে আর্দ্রতা 15%, নাইট্রোজেন 5%, ফসফরাস 1.8%, পটাশ 1.2%। আমাদের প্রধান যে সবুজ সার, তার মধ্যে ধনচা, সেখানে আর্দ্রতা 80%, নাইট্রোজেন 0.7%, ফসফরাস 0.4%, পটাশ 0.4%। মুগ ডালের গাছ থেকে যে সবুজ সার, সেখানে আর্দ্রতা 70%, নাইট্রোজেন 0.8%, ফসফরাস 0.2% এবং পটাশ থাকে 0.5%। আরো কিছু সবুজ সারের তথ্য এখানে দেওয়া আছে। এখানে কিছু রাসায়নিক সারের পুষ্টি উপাদানের কথা উল্লেখ প্রয়োজন, যেমন ইউরিয়া সংকেত সহ দেওয়া আছে, নাইট্রোজেন আছে 46%, অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রোজেন 35%, ডাইঅ্যামোনিয়াম ফসফেট নাইট্রোজেন 18%, ফসফরাস আছে 20%, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেন 82%, তরল অ্যামোনিয়া নাইট্রোজেন 22%। ফসফেট জাতীয় সারের যেমন টিএসপি, এখানে
মূল উপাদান ফসফরাস আছে 20%, ক্যালসিয়াম আছে 13%। ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাতে ফসফরাস আছে 20%, নাইট্রোজেন আছে 18%। রক ফসফেট, এটাতে P2O5 বা ফসফেট যেটা সেটা আছে 20 থেকে 40%। পটাশিয়াম জাতীয় সার যেমন এমওপি বা মিউরেট অফ পটাশ, K2 আছে 60%। পটাশিয়াম সালফেট, K2 আছে 50% এবং সালফার আছে 18%। পটাশিয়াম নাইট্রেট, পটাশ আছে 44%, নাইট্রোজেন 13%। ডাইপটাশিয়াম ফসফেট, এখানে K2 আছে 50%। জিপসাম জাতীয় সারে জিপসামে সালফার মূল উপাদান আছে 18%, ক্যালসিয়াম আছে 30%। অ্যামোনিয়াম সালফেটে সালফার আছে 23%, নাইট্রোজেন আছে 20%। সালফার পাউডার, এতে সালফার আছে 90 থেকে 100%। তুতি বা ব্লু ভিট্রিয়লে সালফার আছে 12.8%। জিঙ্ক সালফেটে সালফেট আছে 18 থেকে 20%। বোরন জাতীয় সার, বোরন জাতীয় সারের যেমন বোরাক্স বা সোডিয়াম বোরেট, এখানে মূল উপাদান বোরন আছে 10 থেকে 11%। ফ্লোরোর, এখানে বোরন আছে 17 থেকে 20%। বোরিক অ্যাসিড, এখানে বোরন আছে 17%। দস্তা জাতীয় সার যেমন জিঙ্ক সালফেট, এখানে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, জিঙ্ক আছে 36%, সালফার আছে 18%। জিঙ্ক অক্সাইড, এটাতে জিঙ্ক আছে 80%। জিঙ্ক ক্লোরাইডে জিঙ্ক আছে 48%। এবার আসছে ভেজাল সার শনাক্তকরণ। ভেজাল সার বলতে বুঝি যে সারের মধ্যে যে পরিমাণ পুষ্টি উপাদান থাকার কথা সেই পরিমাণ পুষ্টি উপাদান না থাকা, বা সারের মধ্যে অন্য কোনো অপদ্রব্য মেশানো, অথবা সারের মধ্যে অপদ্রব্যকে সার হিসেবে বিক্রয় করা বা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে রাখা, এই সমস্ত কর্মকাণ্ডগুলো সবই ভেজাল সারের আওতার মধ্যে পড়ে। এখানে মাঠ পর্যায়ে সাধারণত যে সকল সার পাওয়া যায় সেগুলোর ভেজাল শনাক্তকরণে কিছু সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে সারে পুষ্টি উপাদানের পরিমাণ বোঝা যাবে না, তবে পুষ্টি উপাদান আদৌ আছে কিনা তা বোঝা যাবে। যেমন ইউরিয়া, এতে ভেজাল হিসেবে অনেক সময় লবণ মিশ্রিত থাকে, যেটা জিহ্বায় দিলে বোঝা যায়। এছাড়া 1 চা চামচ পরিমাণ বড় দানা ইউরিয়া নিয়ে মোমবাতির শিখায় গরম করলে, অথবা তার সাথে সামান্য পানি ছাড়া পলিচুন, পান খাওয়ার চুন মিশিয়ে মোমবাতির আগুনে গরম করলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস বের হয়, যেটা ওই সারে নাইট্রোজেনের উপস্থিতি নিশ্চিত করে। টিএসপি সার, সঠিক টিএসপি সার জিহ্বায় দিয়ে বা দাঁত দিয়ে ভেঙে দিলে অম্ল স্বাদযুক্ত মনে হয়, অর্থাৎ পেটে গ্যাস্ট্রিক বা গ্যাস হলে মুখ দিয়ে যে মাঝে মাঝে টক স্বাদ হয় সেরকম বোঝা যাবে। এছাড়া 1 চা চামচ টিএসপি সার আধা গ্লাস ঠান্ডা পানিতে মেশালে সার সম্পূর্ণ দ্রবীভূত হয়ে ডাবের পানির মতো পরিষ্কার মনে হবে। ডিএপি সার, হাতের তালুতে সামান্য ডিএপি সার নিয়ে তার মধ্যে সামান্য পান খাওয়া চুন মিশিয়ে বুড়ো আঙুল দিয়ে নাড়াচাড়া করতে থাকলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যাবে। আধা চামচ ডিএপি সার একটি জ্বলন্ত মোমবাতি শিখায় গরম করতে থাকলে প্রথমে চটচট করে শব্দ হবে। গরম করা অব্যাহত থাকলে সার আস্তে আস্তে গলে বুদবুদ করে ফুটতে থাকবে এবং বুদবুদ করতে করতে শুকিয়ে যাবে। চামচের সামান্য সাদা আবরণ দেখা যাবে। বুদবুদ ওঠার সময় ঘ্রাণ নিলে তীব্র অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যাবে। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারি সেটা সঠিক ডিএপি সার। এমওপি সার, এমওপি সারের রং লাল হলেও এর রং সাধারণত হাতে লাগে না, কিন্তু কোনো দ্রব্য অর্থাৎ ভেজাল কোনো দ্রব্য মেশালে ভেজা হাতে সে রং লেগে যাবে। হাতের তালুতে সামান্য এমওপি সার নিয়ে তার মধ্যে সামান্য পানি দিলে অনেক ঠান্ডা অনুভূত হবে এবং আঙুল দিয়ে নাড়াচাড়া করতে থাকলে আসল এমওপি সার গলে যেতে থাকবে। খেয়াল রাখতে হবে যে আসল এমওপি সার আস্তে আস্তে গলে
দানাগুলো ছোট হতে থাকলেও লাল রং দেখা যায়, কিন্তু রং মিশ্রিত কোনো জিনিস তার মধ্যে থাকলে প্রথমে লাল রং উঠে যাবে, পরে দানা ছোট হয়ে যাবে। বোরন সার। বোরন সার হালকা মিহি পাউডারের মতো, অর্থাৎ আমরা যে ক্যারাম বোর্ড খেলি যে বোরিক পাউডার দিয়ে, সেটাই মূলত বোরিক অ্যাসিড বা বোরন সারের উৎস। আধা গ্লাস পানিতে 1 চা চামচ বোরিক অ্যাসিড বা সলুবল মিশালে সার সম্পূর্ণভাবে গলে যাবে এবং কোনো তলানি পড়বে না। দস্তা সার। মনোহাইড্রেট জিঙ্ক সালফেট দেখতে দানাদার, কিন্তু হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট স্ফটিকাকার বা আঁকাবাঁকা। হেপ্টাহাইড্রেট জিঙ্ক সার সম্পূর্ণভাবে পানিতে গলে যায় এবং কোনো তলানি পড়ে না, কিন্তু মনোহাইড্রেট জিঙ্ক সার পানিতে সম্পূর্ণ গলে না এবং দ্রবণ ঘোলাটে হয়। যে কোনো ধরনের সামান্য দস্তা সার হাতের তালুতে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে থাকলে সার গলতে থাকবে এবং হাতের তালুর পানি আস্তে আস্তে গরম হতে থাকবে। পানি যত বেশি গরম হবে বুঝতে হবে ওই সারের নমুনায় তত বেশি দস্তা আছে, অর্থাৎ সারটি ভালো দস্তা সার। এই হলো আমাদের আজকের আলোচনার মোটামুটি বিষয়বস্তু। আমরা এই অধ্যায়ে সার সম্পর্কে জানলাম, সারের শ্রেণীবিভাগ, সার, জৈব সার, অজৈব সারের পার্থক্য, বিভিন্ন জৈব এবং অজৈব সারের পুষ্টি উপাদান, সার প্রয়োগের আবশ্যকতা, মাটিতে কি কারণে পুষ্টি উপাদান কমে যায়, এবং সবশেষে আমরা ভেজাল সার কি এবং ভেজাল সার কিভাবে শনাক্তকরণ করা যায় প্রাথমিকভাবে সেটা আমরা শিখলাম। তোমরা এই ভিডিও দেখবে এবং আরো অন্যান্য রেফারেন্স বই, ক্লাস বই পড়বে। আশা করি ভালো শিখবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।